আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা লখনৌর একটা প্রসিদ্ধ জায়গা কাঁকরি, সেখানকার একটা ছোট্ট গ্রাম নাম পানখেড়া। ঘটনাটা ঘটেছিল 21 মার্চ 2025 শুক্রবার। ঘটনার দিন পানখেড়া গ্রামের একটা ছেলে, তার বয়স ছিল 25 বছর, নাম ছিল মনোজ রাজপুত। মনোজ রাজপুত নিজের বাড়িতে বাবাকে বলে যে তার একটা বন্ধুর জন্মদিনের পার্টি আছে, সে সেখানে যাবে, 1 ঘন্টার মধ্যেই ফিরে চলে আসবে। তারপরে সে নিজের সবথেকে প্রিয় বন্ধু, যে ওই গ্রামেই থাকতো, তার নাম ছিল রোহিত রাজপুত। রোহিত কিন্তু সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। সে খুব মেধাবী একজন ছাত্র। সে কিন্তু বিহার পুলিশে একবার চাকরি পায়, তারপরে ইউপি পুলিশেও চাকরি পায়, কিন্তু সে দুটো চাকরি জয়েন করেনি, কারণ সে পুলিশের চাকরি নয়, অন্য কোনো আরও ভালো সরকারি চাকরি করতে চাইছিল। তারপরে সে ভারতীয় রেলেও চাকরি পেয়ে গেছে, কিন্তু সে তখনও জয়েন করেনি। জয়েন করার ডেটটা মাত্র কিছুদিন পরেই ছিল। সেই জন্য রোহিত খুব আনন্দে ছিল, তার পড়াশোনার চাপটাও তখন কম ছিল। তো মনোজ যেই তাকে বলে যে কোথাও একটা যেতে হবে, সে বাইক নিয়ে আসছে, যেন রোহিত রেডি থাকে। কথাটা শুনে রোহিত আর না বলেনি। রোহিত জামা কাপড় পরে তার অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মনোজ রোহিতের বাড়ির কাছে নিজের বাইক নিয়ে চলে আসে। মনোজ বাইক চালাচ্ছিল, পেছনে বসে রোহিত রাজপুত। রোহিতের বয়স ছিল 26 বছর। রোহিত যাওয়ার সময় নিজের দাদাকে বলে যায় যে সে 1 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে আসবে। তারা 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, রাত 10টা বেজে যায়, তারা কিন্তু ফিরে আসে না। বাড়ির লোকজন তাদেরকে বারবার ফোন করছিল, ফোন রিং হচ্ছিল কিন্তু রিসিভ হচ্ছিল না। হঠাৎ করে 10টার পর ফোনটা রিসিভ হয়। অপর প্রান্ত থেকে কেউ একজন বলে যে আপনাদের ছেলে রাস্তার ধারে পড়ে রয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ফোনটা এসেছিল নগবা ব্রিজ, বরকতাবাদ, খুররমপুর রোড থেকে। বাড়ির লোকজন, স্থানীয় লোকজন সবাই গিয়ে সেখানে ভিড় জমায়। অলরেডি পুলিশ এসে গেছে। দেখা যায় যে 2 বন্ধুর প্রাণহীন দেহ পড়ে রয়েছে। পুলিশ মনোজ রাজপুত আর রোহিত রাজপুত দুজনের বডি দুটোকে পোস্টমর্টমের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। পোস্টমর্টমের পরে জানা যায় যে মনোজ রাজপুতের শরীরে 22খানা ধারালো অস্ত্রের আঘাত ছিল। রোহিতের শরীরে কিন্তু 2খানা আঘাত ছিল। দেখে মনে হচ্ছিল যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের মনোজের ওপর প্রচণ্ড রাগ। আরও একটা ব্যাপার লক্ষ্য করে পুলিশ টিম, সেই জায়গাটাতে যেখানে ওই 2 বন্ধুর বডি পাওয়া গেছিল, সেখানে একটা মানুষের কাটা আঙুল পাওয়া যায়, কিন্তু 2 বন্ধুর হাতের সব আঙুল কটাই ছিল। তার মানে এটাই বোঝা যায় যে যারা তাদের উপর অ্যাটাক করেছিল তাদের মধ্যে কারোর আঙুল সেটা। পুলিশ তদন্ত শুরু করে। প্রথম জিজ্ঞাসাবাদ হয় বাড়ির লোকজনের কাছে, তারপরে হয় গ্রামের লোকজনের কাছে। এবার পুলিশ তাদের ফোন কলের যে রেকর্ড সেগুলো বের করে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে মনোজ একজন চাষির ছেলে, সে ITI কলেজের স্টুডেন্ট, তার আরও 2 জন ভাই রয়েছে। আর রোহিত রাজপুত, যে সদ্য রেলওয়েতে চাকরি পেয়েছিল কিন্তু তার জয়েন করা হয়নি, তার 4 ভাই ছিল। তার বাবা ছিল রাজ্যের পরিবহন মন্ত্রীর বাড়ির গার্ড। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে মনোজ রাজপুতের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা মেয়ে থাকতো, তার নাম ছিল অঙ্কিতা বা দীপিকা। তাদের দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। মনোজ রাজপুতের খুব ইচ্ছা ছিল অঙ্কিতার সাথে বিয়ে করার, কিন্তু অঙ্কিতার বাড়ির লোকজনরা কিছুতেই রাজি হয়নি, কারণ মনোজ কিছুই কাজ করতো না।
আর বেকার ছেলের সাথে তারা নিজেদের মেয়ের বিয়ে দিতে একটু ইচ্ছুক ছিল না, সেই জন্য বিয়েটা হয়নি। 20 জুন 2022 সালে মনোজের যে গার্লফ্রেন্ড অঙ্কিতা বা দীপিকা, তার বিয়ে হয়ে গেছিল। এবার যখন মৃত দুই বন্ধুর কল ডিটেল বের করা হয়, কল ডিটেলে দেখা যায় যে রোহিত রাজপুত সে কিন্তু সাধারণত তার আত্মীয় স্বজন আর কয়েকটা বন্ধু ছিল, শুধু তাদের সাথেই নিয়মিত কথা বলতো। বাকি নতুন কোনো সন্দেহজনক নম্বর তার ফোন থেকে পাওয়া যায়নি। মনোজ রাজপুতের কল ডিটেল যখন চেক করা হয়, তখন ঘটনার দিন মানে 21 মার্চে তার ফোনে একটা সেম নম্বর থেকে সারাদিনে 35 বার ফোন কল করা হয়েছিল। এমনকি সে যখন বেরিয়েছিল বার্থডে পার্টিতে যাওয়ার জন্য, কিছুক্ষণ আগেও মানে লাস্ট ফোন কল কিন্তু সেই নম্বরটা থেকেই ছিল। তখন পুলিশ জানতে পারে যে নম্বর থেকে 35 বার ফোন কল করা হয়েছে মনোজকে, সেটা ছিল মোহাম্মদ ইদ্রিস বলে কারোর একটা নম্বর। পুলিশ এবার ভাবছিল যে মোহাম্মদ ইদ্রিসকে খুঁজে বের করতে হবে। পুলিশ কল ডিটেল চেক করতে করতে আরও একটা বিশেষ ব্যাপার জানতে পারে, সেটা হচ্ছে মনোজের ফোনে দুখানা সিম ছিল। প্রথম সিমটা হচ্ছে মনোজের নিজের নামে নেওয়া, আর দ্বিতীয় সিম যেটাতে 35 বার ফোন কল এসছিল, সেই সিমটাও কিন্তু মোহাম্মদ ইদ্রিসের নামে নেওয়া। পুলিশ যখন আরও ভালোভাবে তদন্ত করে তখন বুঝতে পারে যে মোহাম্মদ ইদ্রিস নাম দিয়ে যে দুটো সিম নেওয়া হয়েছে, দুটোই কিন্তু ফেক আইডেন্টিফিকেশন দিয়ে সিমগুলো নেওয়া হয়েছিল। পুলিশ যখন আরও কিছু বছর পিছিয়ে যায়, সেই কল ডিটেলে দেখা যায় যে একটা নম্বর থেকে নিয়মিত মনোজের সাথে কথা হচ্ছে। তারপরে হঠাৎ করে সেই নম্বরটা থেকে ফোন আসা বন্ধ হয়ে গেছিল। পুলিশ মনোজের কল ডিটেল চেক করতে গিয়ে দেখে যে কিছু মাস আগে পর্যন্ত অন্য একটা নম্বর থেকে রেগুলার মনোজের সাথে কথা হতো। সেই নম্বরটা চেক করে দেখা হয়, নম্বরটা ছিল অঙ্কিতা বা দীপিকা, যে ছিল মনোজের পুরনো গার্লফ্রেন্ড। কিন্তু সে বিবাহিত হওয়ার পরেও ফোন কলে কথা বলতো নিয়মিত, ঘন্টার পর ঘন্টা মনোজের সাথে। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে যে অঙ্কিতার হাজবেন্ড ইউপি পুলিশের একজন কনস্টেবল। লখিমপুর খেড়ি বলে একটা জায়গাতে তার পোস্টিং। বিয়ে হয়ে যাওয়ার পরে সে কিন্তু সেখানেই চাকরি করত, আর তার স্ত্রী তার বাড়িতে থাকত। পুলিশের সন্দেহটা আরও বাড়ে যখন তারা মহেন্দ্র সিংকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল। তখন পুলিশ লক্ষ্য করে যে মহেন্দ্র সিংয়ের হাতে একটা ব্যান্ডেজ করা রয়েছে। আগেই বলেছি যে যেখানটাতে দুই বন্ধুর বডি পাওয়া গেছিল সেখানটাতে একটা কাটা আঙুলও পাওয়া গেছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে হাতে কিভাবে চোট লেগেছে, তো সে কিন্তু হঠাৎ করে ঘাবড়ে যায়। পুলিশের সন্দেহটা আরও বেড়ে যায়। মহেন্দ্র সিংকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে ঠিক করে। সেই সঙ্গে দীপিকাকেও ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। মহেন্দ্র সিং কিন্তু মুখ খোলেনি। প্রথম কিন্তু মুখ খুলেছিল দীপিকা, তারপরে মহেন্দ্র সিং বাধ্য হয় সবটা বলে দিতে। মহেন্দ্র সিংয়ের কাছে পুলিশ যে ব্যাপারটা জানতে পারে সেটা হলো, বিয়ে হওয়ার পরে 1 বছর সব ঠিকঠাক ছিল। মহেন্দ্র কিন্তু সবসময় লখিমপুর খেড়িতেই পোস্টিং ছিল তার যে স্ত্রী সে বাড়িতে থাকতো বাড়ির লোকজনেদের সাথে। বেশ ভালোই কেটেছিল 1 বছর। তারপরে হঠাৎ একটা মেলাতে গিয়ে তার স্ত্রীর সাথে তার পুরনো বয়ফ্রেন্ড মানে মনোজ রাজপুতের দেখা হয়, ফোন নম্বর এক্সচেঞ্জ হয়, আবার কথাবার্তা শুরু হয়ে যায়। মহেন্দ্র সিং যখনই নিজের স্ত্রীকে ফোন করত রাত্রের দিকে, সে দেখত তার বউ অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত আছে। প্রত্যেক দিন একই ঘটনা ঘটাতে তার একটা সন্দেহ আসছিল মনের মধ্যে। সে যেহেতু পুলিশের একজন লোক, তো নিজের স্ত্রীর কল ডিটেল বের করতে তার একটুও অসুবিধা হয়নি। কল ডিটেল বের করার পরে সে দেখে যে তার স্ত্রী মনোজ রাজপুত বলে কারোর সাথে কথা বলে প্রতিদিন। সে বাড়ি আসে, এসে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে যে প্রত্যেক দিন রাত্রেবেলায় ফোনটা বিজি আসে, তুমি কার সাথে কথা বলো?
অঙ্কিতা প্রথমটা একটু ঘাবড়ে যায়, তারপরে নিজেকে সামলে নিয়ে বলে যে বাপের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন ইত্যাদির সাথে কথা বলি। তখন মহেন্দ্র সিংয়ের সন্দেহটা আরও বাড়ে, কারণ মহেন্দ্র সিংয়ের মনে হয়েছিল যদি স্ত্রী কোনো ভুল না করে তাহলে সে মনোজ রাজপুতের নাম বললেই পারত। সে কেন মনোজ রাজপুতের কথা লুকিয়ে অন্য কারোর কথা বলল? সেই জন্য সে নিজের স্ত্রীকে আবারও জিজ্ঞেস করে যে মনোজ রাজপুতটা কে। তখন তার স্ত্রী বাধ্য হয়, বর যখন তাকে বারবার জিজ্ঞেস করে তখন সে বলে যে মনোজ রাজপুত তার একদম ছোটবেলার বন্ধু। পরবর্তীকালে তাদের দুজনের বন্ধুত্বটা প্রেমে পরিণত হয়েছিল, কিন্তু তার প্রেমিক কোনো কাজ করতো না, বেকার ছিল, সেই জন্য তার বাড়ির লোকজন বিয়ে দেয়নি। কিন্তু আবার মেলায় তার সাথে দেখা হতে কথাবার্তা হচ্ছে, তার থেকে বেশি আর কোনো সম্পর্ক নেই। তার বর তাকে বোঝায় যে এরকম করো না, এখন বিয়ে হয়ে গেছে, এরকম করা উচিত না। তার বউ তাকে কথা দেয় যে এই ধরনের কাজ সে আর করবে না। বর আবার নিজের লখিমপুর খেড়িতে ডিউটিতে চলে যায়। কয়েকদিন পরে তার স্ত্রী আবার শুরু করে দেয় কথা বলা। তার হাজব্যান্ড ব্যাপারটা আবার বুঝতে পারে, বাড়ি আসে, নিজের স্ত্রীকে বলে যে হয় আমাকে বেছে নাও, না হলে তোমার বয়ফ্রেন্ডকে বেছে নাও, আমার একটুও অসুবিধা নেই, কিন্তু আমার বাড়িতে থেকে তার সাথে গল্প করা যাবে না। তারপরে সে জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট হওয়াতেও সে একদম খুশি হয়নি, কারণ তার মনে হচ্ছিল যে তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে তার জন্য নয়, সন্তান আসছে, সেই সন্তানের বাবা তার স্ত্রীর যে বয়ফ্রেন্ড মনোজ। এই ব্যাপারটাতে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি হয়। তার স্বামী বলে যে এক্ষুনি তুমি আমাকে ছেড়ে মনোজের কাছেই চলে যাও। স্ত্রী কান্নাকাটি করে, সম্মানের দোহাই দেয়, তারপরে সে বলে যে সে যাবে না, তার হাজব্যান্ড যা বলবে, যেভাবে বলবে সে তাই করবে, আর বাচ্চাটা তার হাজব্যান্ডেরই, সে কোনোভাবেই আর মনোজ রাজপুতের সাথে কথাও বলবে না। কিন্তু তার হাজব্যান্ড একটা ফেক নাম, মোহাম্মদ ইদ্রিস নাম দিয়ে দুখানা সিম এনে নিজের স্ত্রীকে দিয়েছিল। বলেছিল একটা তুমি নিজের ফোনে নেবে আর একটা তুমি নিজের বয়ফ্রেন্ড মনোজকে দেবে, আর এবার থেকে তুমি নিজের নাম্বার থেকে নয়, এই যে সিমটা আমি তোমাকে দিচ্ছি এই নাম্বারটা থেকে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করবে। স্বামীর বিশ্বাসটা আবার ফিরে পাওয়ার জন্য অঙ্কিতা কিন্তু স্বামীর কথা মতোই সব কাজগুলো করে। নিজের ফোনেও সিমটা লাগিয়ে নেয়, নিজের বয়ফ্রেন্ডকে ডাকে, ডাকার পরেও সেই সিমটা দিয়ে দেয়। তারপর থেকে তারা কিন্তু ওই সিমটা থেকেই কথা বলতো। কিছুদিনের মধ্যেই তার হাজব্যান্ড যেভাবে বলেছিল সেইভাবেই সে সব করতে থাকে। তার হাজব্যান্ডের অযোধ্যাতে ডিউটি ছিল, সেই জন্য তার হাজব্যান্ড ওই 21 মার্চের দিনটাকে বেছে নেয় এই কাজটা করার জন্য। 21 মার্চেই তার অযোধ্যা থেকে আবার লখিমপুর ফিরে আসার দিন ছিল, আর সে ঠিক করেছিল লখিমপুর যাওয়ার আগে সে অযোধ্যা থেকে সোজা এখানে চলে আসবে, এই ঘটনা ঘটাবে, ঘটিয়ে আবার লখিমপুরে চলে যাবে। যখন পুলিশ তদন্ত করবে তখন পুলিশ দেখবে যে অযোধ্যা থেকে লখিমপুর আসছিল মহেন্দ্র সিং মাঝখানে পানখেড়া কি করে আসবে বা এই ঘটনাটা কি করে ঘটাবে। মনোজ রাজপুতের একটা কাজ ছিল, সেই জন্য সে কোনোভাবেই নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসতে রাজি হচ্ছিল না। সেই জন্য 35 বার তাকে কল করে দেখা করতে আসার জন্য রাজি করানো হয়। আসলে মহেন্দ্র সিং একটা পুলিশ বিভাগের লোক ছিল, পুলিশ কিভাবে তদন্ত করে সেই ব্যাপারটা তার পুরোপুরি জানা ছিল। সেই জন্য যাতে কোনোভাবেই সে ধরা না পড়ে সেই জন্য সে সিমটাও নিয়েছিল, সেই জন্য ডিউটির দিনে সেই কাজটাও করেছিল। মহেন্দ্র সিং নিজের স্ত্রীকে বলেছিল 21 মার্চ যেভাবেই হোক মনোজকে ওই নকবা ব্রিজের কাছে ডেকে আনতেই হবে রাত্রেবেলায় 8টার সময়, কারণ ওই ব্রিজের কাছেই তারা সব সময় দেখা করত। ওই জায়গাটাতেই তার স্ত্রী আবার নিজের পুরনো বয়ফ্রেন্ডকে ডেকেছিল। আর রাত্রেবেলায় মনোজ দেখা করতে আসছিল, সেই জন্য নিজের সব থেকে প্রিয় বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছিল।
এইভাবেই সঙ্গে নিয়ে এসে আগেও সে অনেকবার দেখা করেছে। 15 মিনিট কিন্তু তারা এসে একটু অন্ধকার জায়গায় কথাও বলেছে, যেমন আগেও করেছিল। তারপরেই হঠাৎ মহেন্দ্র সিং আর মহেন্দ্র সিংয়ের 2-3 জন সঙ্গী, একজন তার ভাগ্নে ছিল আর 2 জন তার বন্ধু ছিল, তারা সবাই মিলে এসে মনোজকে ধরে ফেলে। আর ধারালো একটা কাস্তে নিজের সঙ্গে কিনে এনেছিল মহেন্দ্র সিং। সে বারবার আঘাত করতে থাকে মনোজকে। তার বন্ধু রোহিত ছাড়াতে আসে, তখন সে তাকেও 2বার আঘাত করে। এইভাবেই তারা 2 জন মারা গেছিল। রোহিতকে হয়তো মহেন্দ্র সিং মেরে ফেলতো না। রোহিত আর মহেন্দ্র 2 জন কিন্তু সমবয়সী, আর একসাথেই তারা একই স্কুলে পড়াশোনা করেছিল। মহেন্দ্র সিং কখনো ভাবেনি যে মনোজ নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসবে, যখন নিজের কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে আসবে, কিন্তু সে সঙ্গে নিয়ে এসেছিল। আর মহেন্দ্র সিং বা তার 3 জন সঙ্গী যে যে ঘটনা ঘটিয়েছিল, পুরো ব্যাপারটাই রোহিত রাজপুত দেখে ফেলেছিল। শুধু দেখে ফেলেছিল বলেই তাকেও কিন্তু শেষ করে দেওয়া হয়, কারণ সে থাকলে সে পুলিশকে সবটা বলে দিত। সে পুলিশকে বলেনি, সে অকারণ প্রাণ হারিয়েছে, তাও কিন্তু সবাইকে ধরা পড়তেই হয়েছে। অপরাধ করলে কিন্তু ধরা পড়তেই হয়। এখন মহেন্দ্র সিং, তার স্ত্রী দীপিকা আর তার 3 জন সঙ্গী যারা তাকে এই কাজে সাহায্য করেছিল, সবাই পুলিশ হেফাজতেই রয়েছে।